পানিহাটিতে অভয়ের মার সমর্থনে প্রচারে এসে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তৃণমূলের মহাজঙ্গলরাজ আরজি করের মেয়েকে কেড়ে নিয়েছে, আমরা তার মাকে প্রার্থী করেছি। পশ্চিমবঙ্গের বোনেদের এই ভাই ভরসা দিচ্ছে, বোনেদের সুরক্ষা সবার আগে। যারা নারীদের ওপর অত্যাচার করেছে, বিজেপি সরকার হলে সবার ফাইল খুলবে। দেখুন, जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। जब बंगाल की बेटियां न्याय मांगती हैं तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। और ये मोदी की गारंटी है। প্রধানমন্ত্রীর এই আশ্বাস প্রসঙ্গে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তিনি কি বললেন? আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। অর্থাৎ উপাসনা অভয়ের মা তিনি বলছেন তিনি আশ্বাস পেয়েছেন, তিনি ন্যায় বিচার পাবেনই। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে প্রচারে এসে বারবার আরজি করের প্রসঙ্গ এনেছেন। আজকে একবার নয়, দুবার করে তিনি বললেন জোর দিয়ে যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সবার ফাইল খোলা হবে। দেখুন, কি জানেন তো, মোদীবাবু যখন যখন বাংলা এসে তার পরবর্তীতে নারী সুরক্ষার কথা বলেন, উনি হয়তো কিছু জিনিস চোখ এড়িয়ে যান। সেই জিনিসগুলো একটু ওনার চোখের সামনে তুলে ধরাটা ভীষণভাবে জরুরি। তার মধ্যে অন্যতম এই কথা আমি আগেও উল্লেখ করেছি যে কিভাবে বিজেপি শাসিত রাজ্য, যেখানে ওমেন্স ডে আমরা সকলে জানি নারী দিবস, সেই নারী দিবসের দিন বিজেপি শাসিত রাজ্যে একদিনে একটা 20 বছর বয়স্ক একজন মেয়ে এবং 80 বছর বয়স্ক একজন বৃদ্ধার গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে, তাদের রেপ হয়েছে। এই ঘটনাগুলো উনি জানেন না। তার পাশাপাশি বিলকিস বানুর যারা রেপিস্ট, তাদেরকে গলায় উত্তরীয় দিয়ে মালা দিয়ে সসম্মানে তারা বের করে নিয়ে এসছে, সেই দৃশ্যও দেখেছি আমরা। এই দৃশ্য দেখেছি যে কিভাবে ব্রিজভূষণ সিং যাদেরকে হেনস্থা করেছিল তাদেরকে রাস্তার দিল্লির রাজপথে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়তে হচ্ছে এবং তার সাথে লুটিয়ে পড়ছে আমাদের ভারতবর্ষের পতাকা। সেই ব্যাপারে কিন্তু মোদীবাবু কোনো বক্তব্য রাখেননি। সেইটার পাশাপাশি এই দৃশ্যও দেখতে পাচ্ছি যে মণিপুরে যখন একটার পর একটা ঘটনা ঘটছে, ঠিক সেই সময় মোদীবাবু বাংলার নির্বাচনে এসে ঝালমুড়ি খাচ্ছেন, ঝালমুড়ি চিবাতে চিবাতে উনি বলছেন নারী সুরক্ষা, নারী ক্ষমতায়নের কথা। তাই আজকে মোদীবাবু যখন এই বক্তব্যগুলো রাখেন, কেমন জানি মনে হয় জানেন তো, যে একজন মাংস খাওয়া ব্যক্তি, মাংসাশী ব্যক্তি বা মাংসাশী প্রাণী হঠাৎ করে বলছে যে আমি কিন্তু মাংস খাবো না, আমি কিন্তু ঘাসমুস খাই ভাই, আমি মাংস খাই না। তো সেই দৃশ্য বাংলার মাটির প্রত্যেকটা সচেতন নাগরিক জানে, দেখেছে এবং তারা স্পষ্টভাবে বুঝেছে বলেই আপনি আমি সকলে জানি যে নারীদের একটা বড় শতাংশ ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই নারী ক্ষমতায়নের এপিটোম। আর এই জিনিসটা যখন মোদীবাবু মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য রাখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে রাত্রিবেলা বেরাতে হবে না, আমি একটা কথাই বলবো, তোমার শব্দ প্রয়োগে একটু সচেতন থেকো, একটু শব্দ প্রয়োগে সচেতন থেকো। আমরা কোনো ব্যক্তি আক্রমণে যেতে চাই না এবং প্রত্যেকেই যেন সচেতন বক্তা, তাই বক্তব্যতে একটু সচেতন থাকবো। আমি এখানেই স্বপনদার কাছে আসতে চাইবো, কিন্তু তার আগে শোনাবো কুণাল ঘোষ। আজকে যখন প্রধানমন্ত্রী বারবার করে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, বিজেপি সরকার হলে সবার ফাইল খোলার কথা বলছেন, কি বলেছেন কুণাল ঘোষ দেখুন।
পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র। অর্থাৎ স্বপনদা, আপনারা যখন একটা আঙুল তৃণমূলের দিকে তুলছেন, বাকি আঙুলগুলো তো নিজেদের দিকে। আমি উপাসনা আমার মেয়ের বয়সী, তাই মেয়ে বলে আমি ওকে কড়া ভাষায় বলছি না, কিন্তু একজন প্রধানমন্ত্রীকে মাংসাশী বলার আগে অন্তত ভেবে চিন্তে কথা বলা উচিত। তুমি মমতা ব্যানার্জি হতে চেও না, আমি যদি বাঘও বলি, তুমি মমতা ব্যানার্জি হতে চেও না। আমি তোমাকে আবার বলছি, তুমি মমতা ব্যানার্জি হতে চেও না। না না, মমতা মমতা ব্যানার্জিও গতকাল যে ভাষায় একজন প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, কথা বলেছেন, তুমি সেখানে না, তুমি বলতে পারো না একটা প্রধানমন্ত্রী সম্পর্কে তুমি এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো না। তুমি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলতে পারো না। কথাটা উল্টো করো, তুমি কথাটা উল্টো করো। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। কি বলছেন? দুর্নীতিগ্রস্ত দেশের সম্মান উল্টো ঝুলিয়ে মারা উচিত, সেটাই বলেছেন। ঠিক বলেছে, ঠিক বলেছে। বিজেপি শাসিত রাজ্যে দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়, তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, শাস্তি দেওয়া হয়। পশ্চিমবাংলায় সেটা হয় না। পশ্চিমবাংলায় আরজি করের সঙ্গে যুক্ত ওই অভয়ের মাকে, অভয়ের মৃত্যুর পর তাদেরকে প্রোটেক্ট করেছিল এই সরকার। যে পুলিশ অফিসারদের সঙ্গে যুক্ত ছিল, যে পুলিশের সঙ্গে যুক্ত, তাদের শেষ করে গ্রেপ্তার করা হয়েছিল। উন্নয়ন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। তোমার পশ্চিমবাংলায় গ্রেপ্তার কি? একটা হোমগার্ডকে গ্রেপ্তার করে পুরো ঘটনাটাকে তোমরা উড়িয়ে দিয়েছিলে। লজ্জা করছে না তোমাদের এইসব কথাগুলো? তাহলে সিবিআই কি করছে? সিবিআই কাছ থেকে প্রত্যেকটা তদন্তের আগে প্রত্যেকটা এভিডেন্স লোপাট করে দিয়েছিল, যে কয়েক হাজার লোক দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে নিয়ে পুরো জায়গাটাকে ভেঙে কাকে নেবে? রাজ্য সরকার তাদের পুরো এভিডেন্স সেখানে উড়িয়ে দিয়েছে। কোন ধরনের প্রমাণ রাখেনি, সমস্ত প্রমাণ মুছে দেওয়া হয়েছিল, একটা দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। সকলেই জানে সিবিআই তার কাজ করছে। আমরা চাই সকলকে খুঁজে বের করে পাওয়া যায়নি। বাংলা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল, আমরা একটু বাংলা নিয়ে আলোচনা করি। দেবাশিস দা, দেখো, ওই যে দুর্ভাগ্যজনক ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমরা রাজনৈতিক চর্চা করছি, এটা খুব খারাপ লাগছে। আমাদের প্রত্যেকের চোখের সামনে, সারা পৃথিবীর চোখের সামনে ওই ডাক্তারকে যেভাবে খুন এবং হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, তারপর ওর গাড়ি যখন বেরোচ্ছিল তখন সেই গাড়ির সামনে কিভাবে কলতান, কিভাবে বামপন্থী অন্যান্য কর্মীরা ছিল, সবাই দেখেছে। আমি এখানে রাজনীতি আনবো না, কিন্তু একটা বিষয় আমি আপনি আনতে চাইছেন না, কিন্তু রাজনীতি ঢুকে গেছে। অভয়ের মা বাবা কিন্তু একেবারে আপনাদেরকে, মানে সিপিএম কে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছিল যে তারাই বিষয়টা নিয়ে রাজনীতি করেছে। গাড়িকে যখন আটকানোর চেষ্টা বারবার মীনাক্ষী কলতানরা করেছে, বাকিরা করেছে, তখন তারা কেউ মাথায় রেখে করেনি যে 2026 বিধানসভা নির্বাচনে ওই ছবিটাকে ব্যবহার করে রাজনীতি করবেন না। ওটা একেবারে যা কাজ একটা মানবিক অবস্থান থেকে, দৃষ্টিকোণ থেকে করা উচিত, সেই জায়গা থেকেই কাজটা করা হয়েছে। এই ফ্রেম কেন এভাবে ব্যবহার হচ্ছে সেটা সমাজ বিচার করবে, চর্চা করবে। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, উপাসনার যে যে উদাহরণগুলো দিয়েছে, বন্ধু কুণাল যে সমস্ত উদাহরণগুলো দিয়েছে বিভিন্ন রাজ্যের, আমি সেই উদাহরণগুলোর সাথে 100% সহমত পোষণ করি। এক, 2 নম্বর কথা হচ্ছে, এটাও আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে যখন কোনো খুন হয় এবং তখন সেই শক্তি যখন সেগুলোকে লোপাট করে, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সেটা দেখেছে, সারা পৃথিবী সেটাকে প্রতিবাদ করেছে। এখানে প্রশ্ন উঠছে, আমরা তো সবাই বুঝেছি যে স্টেট মেশিনারি
ফেল করেছে, আমি অন্য কোনো শব্দ নির্বাচনের আগে ব্যবহার করলাম না, তাই ফেল করেছে বললাম। আসলে কি হয়েছে সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে। আর এর সাথে যুক্ত করছি কেন্দ্রীয় সংস্থা যখন সমস্ত তথ্য টেবিলের ওপর রাখবার পর এই গত 15 বছর ধরে ইডি সিবিআই শুধু এই বিষয় বলে নয়, প্রত্যেকটা বিষয় যে তদন্ত করেছে তার একটি বিষয়ের ক্ষেত্রে সেই তদন্তের মাধ্যমে যে দোষ করেছে সেই জায়গায় পৌঁছতে পারেনি। আমি এখানে কখনোই বলছি না যে ওপর তলায় কোন রকম বোঝাপড়া আছে, কিন্তু কেন্দ্রীয় সংস্থা স্বপন তুমি দেবে শুনবো, কিন্তু এই কেন্দ্রীয় সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন যে আমি বামেদের সমস্ত ফাইল খুলবো। আজকে সে ফাইল এখনো খোলা হয়নি। আজকে বিজেপি বলছে যে যখন বিজেপি সরকার হবে এই রাজ্যে তখন সবার ফাইল খোলা হবে, সেটা সিন্ডিকেট হোক, নারী নির্যাতন হোক বা গুন্ডারাজ। দেখো, উন্নয়ন, শিল্পায়ন, কর্মনিযুক্তি ভোটের ইস্যু নয়, ভোটের ইস্যু হয়ে আসছে নারী সুরক্ষা। ভারতবর্ষের স্বাধীনতার ফাইল খুলবে আমরা জানি না, একেবারেই জানি না, কারণ এই সিবিআই এর ফেলিয়ার, তল্লাশি দেখে দেখে মানুষ ক্লান্ত, কোনো অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট আমরা কিন্তু পাই না, মানুষ অসহায়, এইটুকুই আমি বলতে পারি। এবং একটা কথা আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা, এক আশ্চর্য সময় যখন আশ্চর্য বলে কিছু নেই। সত্যি আমরা আশ্চর্য। নারী সুরক্ষা দেওয়ার দায়িত্ব কাদের? প্রশাসনের। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, যে যেখানে আছে সেই প্রশাসনের দায়িত্ব হচ্ছে নারী সুরক্ষা। আরজি কর ইস্যু সারা পশ্চিমবঙ্গকে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে মাথা হেঁট করে দিয়েছে বিশ্বের কাছে, শুধু দেশের কাছে নয়, এটা মনে রাখতে হবে। কাজেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে এই অ্যান্টি ইনকামবেন্সির আলোচনা হচ্ছে, সব থেকে দুটো পয়েন্ট হচ্ছে শিক্ষা দুর্নীতি এবং এই আরজি কর, এর থেকে বড় কিছু হতে পারে না। এবং যখন 2011 মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন সিপিআইএমকে সরিয়ে, তখন ভোটটাই হয়েছিল অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু এই ভোটটা একদম সবাই তো বলা যাচ্ছে চায়, সবাই তো চায় ফাইলটা খুলুক। আজকে দিনভর ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে আজকে সকালে কলকাতার গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী নৌকা চড়ে ঘুরলেন, ছবি তুললেন, নৌকো চালকদের সঙ্গে কথাও বললেন। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। আমি বিশ্বনাথ দার কাছে আসবো। বিশ্বনাথ দা, মানে তিনি কতটা রিল্যাক্স প্রথম দফার ভোটের পরে, সেই মুডটাই কি বোঝাতে চাইলেন? কারণ বিজেপি বলছেন প্রধানমন্ত্রী যে মুড দেখিয়েছে সেটাই তো বাংলার মুড। একেবারেই নয়, মানে প্রতীকী রাজনীতি এর মধ্যে লুকিয়ে আছে। তিনি বিহারের জয়ের পরে বলেছিলেন যে গঙ্গা পাটনা থেকে কলকাতার মধ্য দিয়ে যায়, ফলে সেই ইঙ্গিতটাই তার আজকের এই নৌকো বিহারের মধ্যে ছিল। দ্বিতীয় যেটা, এটা জনসংযোগের পার্ট হিসাবে কলকাতা এবং হাওড়ার মাঝখানে গঙ্গা বইছে, ফলে আগামী দিন যে মেট্রোপলিটন এলাকায় হাওড়া এবং কলকাতার যে ভোট, সেই ভোটের জায়গা থেকে একটা বার্তা দেওয়া, পুরো সকালবেলাটা উনি শুষে নিয়েছেন। অর্থাৎ জনসংযোগের জায়গা থেকে যদি বিচার করো, এটা প্রতীকীভাবে তিনি ভ্রমণ করেছেন, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিরাট। ফলে সে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী এমন দুজন রাজনীতিবিদ যাদের প্রত্যেকটা ইঞ্চিতে রাজনীতি লুকিয়ে থাকে। মোদীর এই ভ্রমণটা কেবলমাত্র রিল্যাক্সের জায়গা থেকে যদি দেখো তাহলে ভুল হবে, এটা মধ্যে পুরো রাজনৈতিক সমীকরণ আছে। আপনি রাজনৈতিক সমীকরণের কথা বলছেন, ঝালমুড়ি থেকে গঙ্গা ভোট আসলে সবটাই রাজনীতি, এই নিয়ে তরজাও তুঙ্গে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।